আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়বে জামাত। নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। হ্যাঁর পক্ষে ভোট দিলে জিতবে বাংলাদেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। পাতানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে, আসিফ মাহমুদের হুঁশিয়ারি। নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। রাজধানী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। প্রধান উপদেষ্টার অনুমোদন। রাজনৈতিক সংকট কাটাতে হ্যাঁ ভোটকে জয়ী করার বিকল্প নেই, আলী রিয়াজ। প্রচারণার ঘাটতির কারণে গণভোটের উদ্দেশ্যে মানুষের কাছে স্পষ্ট নয়, অভিমত বিশ্লেষকদের। এবং আজ পবিত্র শবে বরাত, নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপট মুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হ্যাঁর পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কণ্ঠে ক্ষমতা নয়, পরিবর্তনের তাগিদ। বিরামহীন প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রত্যেকটি জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণায় সকালে কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ গড়ার জন্য আপনারা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দল অপরাজনীতি শুরু করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বিভক্তির রাজনীতি না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। পরে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, 49 জন ঋণ খেলাপিকারীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে একটি দল। বলেন, আগে তাদের বাদ দিয়ে পরে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলুন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।
আগামীকাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। জনসভাকে ঘিরে নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণা ও জনসভায় যোগ দিতে আগামীকাল বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তাকে বরণ করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক জিয়া সাহেব বরিশালে 4 তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমাদের মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা আনন্দিত। বরিশাল 5 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিভাগ ঘোষণা করেছেন। এদিকে কাল ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন বিএনপির নেতাকর্মীরা। নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নারী সমাজকে যারা অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়, সেই দলটি ক্ষমতায় এলে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজধানী গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 17 বছর সংস্কারের পক্ষে আন্দোলন করেছে। তখন একটিবারের জন্য যেসব দল সংস্কারের কথা মুখে আনেনি, আজকে তারাই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন বলে অভিযোগ করেন মাহদি আমিন। একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নাটোর 3 আসনের এনসিপির প্রার্থী SM জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এ অভিযোগ করেন। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন সহ এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে রাজধানীর নির্বাচনী উত্তেজনা। সকাল থেকে রাত মাঠ ঘাট সর্বত্র চলছে প্রচারণা। প্রার্থীরা একে অন্যকে ঘায়েল করতে দিচ্ছেন নানা বক্তব্য।
পাশাপাশি মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চায়ের দোকান থেকে অফিস, আদালত সর্বত্রই ভোটের আলাপ। কে জিতবে, কে হারবে, কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী রয়েছেন পিছিয়ে, কিংবা কোন প্রার্থী কি বলছেন, কি করছেন। প্রার্থীরাও ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কথা শুনছেন। ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাকযুদ্ধে বেশ উত্তেজনা বিরাজ করছে এই আসনে। দুপুরে দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে ঢাকা ৮-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই আসনে গুলিস্তানের বিভিন্ন মার্কেটে প্রচারণা চালান বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, আলোচনায় থাকতে আবল তাবল বকছেন একজন প্রার্থী। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোত্থেকে এসেছেন। সবুজবাগ এলাকায় প্রচারণা চালান ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমাদের অন্তর্বর্তী সরকারের উচিত যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা। ঢাকা ১২ আসনের কারওয়ান বাজারে জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে ঢাকার বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা অংশ নেন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়াচ্ছে। যেখানে ইসলামী নীতি আদর্শ ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে তারা বসবাস করেছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। কদমতলীর চেয়ারম্যান বাড়ি কলেজ রোডে প্রচারণা চালান তিনি। বাড়ির মালিক ভাড়াটিয়াদের আমরা উদ্যোগী হিসেবে তাদেরকে নিয়ে আসতে চাই, যাতে তারা ছাদ বাগান করার মাধ্যমে এলাকায় যাতে গাছগাছালি হয়, একটু সবুজায়ন আমাদের ছেলেমেয়েরা দেখতে পারে। এটা আমার পরিকল্পনা। ঢাকা ১৮ আসনের দক্ষিণ খানের ফায়দাবাদে ভোটারদের মাঝে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, এখানকার এমপি হবে এসএম জাহাঙ্গীর না, এখানকার এমপি হবে এলাকার জনগণ। বাড্ডার সাঁতারকুলে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা মাথায় রেখে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে, কোনো লাভ হবে না, কারণ জনগণ সচেতন আছে। সকলে সকালবেলায় ভোট কেন্দ্রে যাবে। ঢাকা ১৭ আসনের মহাখালীতে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। জামাতের ক্যান্ডিডেটের মাথা উলে গেছে, উল্টাপাল্টা বলা শুরু করছে, ক্যান্টনমেন্টে তাকে ঢুকতে দেয় নাই। সেখানে ওইটার ব্যাপারে সে আমাদের নেতা, পার্টির চেয়ারম্যান এবং এই যে প্রার্থী হয়েছেন আমাদের, আজকে তার সম্পর্কে সে যে ভাষায় কথা বলছে, এটা কোনো একটা ভদ্র লোকের ভাষা হতে পারে না। মিরপুরের রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণার আর মাত্র 7 দিন বাকি। সারা দেশেই চলছে ব্যাপক প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বড় 2 জোটের প্রার্থীরাই ভোটের মাঠে বেশি সক্রিয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সব পক্ষই। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নির্বাচনী প্রচারণায় সরগরম দেশের ৩০০টি সংসদীয় আসন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে, আর ভোটাররা চান কাঙ্ক্ষিত উন্নয়ন। বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা ও জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রচারণায় সরগরম কুমিল্লা 11 আসন। যেহেতু আমরা হামলা করছি না, আমরা ধৈর্য ধারণ করছি। মাঠ তো আমরা ঘোলাটি করছি না, তারা ঘোলাটি করছে। জামাত ইসলামের স্ট্যান্ডিং হচ্ছে নারী এবং পুরুষের অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। নাটোরে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মেয়েদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সবচেয়ে সম্মানিত করেছেন। খুলনার প্রতিটি আসনেই ভোটারদের আকৃষ্ট করতে প্রচার চালাচ্ছেন বিএনপি ও
জামায়াতের প্রার্থীরা। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি। একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে বিধান। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। দিনাজপুর ৩ সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামালপুর ৫ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন গণসংযোগ করেছেন। পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, তার দল ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। দুর্নীতিবাজ, স্বজনপ্রীতি, অন্যায়কারীদের জন্য রাজনীতি উনি কঠিন করে দিয়েছেন। ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কেউ যাতে ভোটকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ৩ বাহিনী প্রধান। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়াও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। যাতে তারা একটা ভয় সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানি ট্রানজাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থের লেনদেন ইত্যাদি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে। সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেশ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে জানিয়ে এখান থেকে ফিরতে গণভোটে হ্যাঁকে জয়ী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোট নিয়ে প্রচারণার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তরুণ সমাজের আকাঙ্ক্ষা জুলাই সনদে উঠে আসেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় গণভোট বিষয়ে প্রচারণায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, গণভোটে হার বিজয় হলে হানাহানি ও বৈষম্যমুক্ত মানবিক দেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের এবং অন্যদের আপনারা বোঝাবার চেষ্টা করুন যে বাংলাদেশ এমন একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের বাংলাদেশ চাই। এ সময় জুলাই সনদ ও গণভোটের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মুখোমুখি হন আলী রিয়াজ। একজন জুলাই যোদ্ধার মৃত্যু যখন বিচ্ছিন্ন ঘটনা হয়, তখন এই অবস্থায় গণভোট নেওয়ার মতো এবং গণভোটের ফলাফলের ব্যাপারে এটি যে নিরপেক্ষ ফলাফল হবে, এই নিরপেক্ষতা নির্বাচন কমিশনের আছে কিনা। অনুকূল পরিবেশ তৈরির পর নির্বাচন কমিশন সে দায়িত্ব করছেন। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিচার করা হচ্ছে। হ্যাঁ ভোট কিভাবে নারী যে প্রতিনিধিত্ব পৌঁছাবে সেটি কিভাবে নিরপেক্ষ হবে। বলা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী মনোনয়ন দেবে। 100 পর্যন্ত এটা অব্যাহত থাকবে। 100তে উন্নীত হয়ে গেলে তখন যেই সংরক্ষিত 50টি আসনের ব্যবস্থাটা 65 অনুচ্ছেদে আছে সেটা বাতিল হয়ে যাবে। একজন দলীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী হবেন যদি সংখ্যাগরিষ্ঠতা পান সংসদে, কিন্তু তার ন্যূনতম যোগ্যতা কতটুকু থাকা দরকার। এখানে যারা আছি আমরা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু আমরা কি এমন কাউকে সংসদে পাঠাবো যিনি আন্ডার গ্রাজুয়েট? এই বক্তব্য সংবিধান সংস্কার কমিশনে এবং
নির্বাচন সংস্কার কমিশনে উপস্থাপিত হয়েছে। আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা উদ্ধৃত আছে ওইখানে। ফলে এটা রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে, তারা আশা করি বিবেচনা করবে। নৈতিক দায়িত্ব থেকেই অন্তর্বর্তী সরকার গণভোটে হার পক্ষে প্রচারণা চালাচ্ছে বলেও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রচারণার ঘাটতি আর তথ্যের অস্পষ্টতায় আসন্ন গণভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও বোঝাপড়ায় বড় ধরনের ফাঁক রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এখনো মানুষের মাঝে গণভোটের মূল উদ্দেশ্য ও এর সাংবিধানিক প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। ফলে গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। বহুল আলোচিত জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেদিনই। গণভোটে হাঁ জয়ী হলে নির্বাচিত এমপিরা গণপরিষদের সদস্য হিসেবে পরবর্তী 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবেন। 72 সালে গণপরিষদ এবং একসঙ্গে সাইমালটেনিয়াসলি হয়তো এরা যা ভাবছে যে এরা পার্লামেন্ট হিসাবে কাজ করছেন, কিন্তু আমাদের দেশে আমি যেটা দেখছি হয়তো বা অনেক ব্যাপারেই একটা আইনের ইন্টারপ্রিটেশন হতে পারে। সবাই তো গণপরিষদ নিয়ে একমত হয়েছে, তো তার মানে কি রাজনৈতিক দলগুলোর ইচ্ছাক্রমেই সরকার গঠনে এখানে দেরি হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার 1 মাসের মধ্যে সরকার গঠন হয়ে যায়, কিন্তু এবার এটা 6 মাস লেগে যেতে পারে। নির্বাচন হইলেও ইউনূস সরকার ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারে এই মেকানিজমে আর কি। সে যদি মনে করে যে আমি যে সংস্কারের ম্যান্ডেটটা নিয়েছি, আমি যে বিচারের কথা বলেছি, এটা আমি করে তারপর আমি ক্ষমতা ছেড়ে দেব। বিশেষজ্ঞরা বলছেন প্রচারণার শেষ মুহূর্তেও সাধারণ মানুষের মধ্যে গণভোটের বিষয়বস্তু স্পষ্ট নয়। সাধারণ লোকের নিজস্ব যে খুব একটা ইন্টারেস্ট আছে গণভোটে তা নয়, এতগুলা প্রশ্ন এবং এগুলা খুব কমপ্লেক্স। যত সাধারণ লোকের সঙ্গে কথা বলি তারা বলে যে আমরা তো বুঝতেই পারছি না এই প্রশ্নগুলা কি। প্রথমে মানুষকে বোঝানোর দরকার ছিল এবং সেটা রাজনৈতিক দলগুলারই কাজ ছিল। মনে করেন যে চাষি ভোট সেন্টারে যাবে, তার এত সময় কই এত ভাবনা চিন্তা করা, গণভোট দিলই না দিয়ে এমপি ক্যান্ডিডেটকে ভোট দিয়ে চলে আসবো। সরকার উচিত ছিল কমপক্ষে 20 কোটি লিফলেট সাইডে দেওয়ার, গণভোট কি জিনিস সেটা বোঝানোর জন্য। পোস্টারিং করে এটা হওয়া সম্ভব না তো। তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকেই গণভোটের বিষয়ে প্রচার জোরালো করার তাগিদ তাদের। গভর্নমেন্ট ইনডাইরেক্টলি তারা হয়তো প্রচারণা করতে পারতো, গণভোটের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু সরাসরি বলা যে আপনারা হা ভোটে ভোট দিন, এটা হলো একজন ভোটার হিসেবে আপনি আমাকে চাপায় দিচ্ছেন। যে আকাঙ্ক্ষাটার কথা বলা হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটার জন্য যে পরিবর্তনটা দরকার হবে সেটা তো আর একটা হাঁ নার উপরেই তো নির্ভর করবে না, সেটা একটা লং টার্ম একটা প্রসেস। যারাই জিতে আসবেন, যারা বিরোধীতেও থাকবে, সবারই একটা সদিচ্ছা কমিটমেন্টের উপরে নির্ভর করবে। সংস্কার বাস্তবায়নে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলেও মত বিশ্লেষকদের। সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য থাকতো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক 2 IGP AKM শহীদুল হক ও জাবেদ পাটোয়ারি, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, CTTC সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণ আন্দোলনে 23 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। এছাড়া রাজধানী বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করে আগামী 15 ফেব্রুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। সারা বাংলাদেশ থেকে এই ভিন্ন মত প্রকাশকারী 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে CTTC এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়।
মোট 10 জনের বিরুদ্ধে এই ফরমাল চার্জ আমলে নিয়েছেন এবং 19 ফেব্রুয়ারি এই মামলার যে 2 জন আসামি গ্রেফতার আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন, আর যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আজ পবিত্র শবে বরাত। রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে ইসলাম ধর্মাবলম্বীরা। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জেলার অন্য দুটি আসনের তুলনায় নিজেদের উন্নয়ন বঞ্চিত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের ভোটাররা। তারা বলেন, এই এলাকার বাসিন্দাদের বড় একটি অংশ প্রবাসী, কিন্তু অদক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ায় কাঙ্ক্ষিত রেমিটেন্স পাঠাতে পারছে না। ঢাকার কাছের জেলা হওয়া সত্ত্বেও শিল্প কারখানা গড়ে না ওঠায় ক্ষোভ আছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ 2। মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। কৃষি নির্ভর এই আসনটিতে আলু আবাদ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। এসব বিল বর্ষাকালে পানির নিচে থাকায় বছরের একটি বড় সময় অনাবাদি থাকে। এখানকার বাসিন্দারা বলেন, নানা সমস্যায় জর্জরিত এই আসনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের ভাঙ্গনের প্রবণতা অনেক। এখানে যদি সঠিকভাবে বাঁধটা নির্মাণ করা হয় তাহলে ওই ভাঙ্গনের কবল থেকে নদী কবল মানুষগুলো রক্ষা পাবে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আর 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাজেদুল ইসলাম। ভোটাররা বলেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবেন না তারা, যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ইসলামের যে হুকুমা হাকাম, যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিব। যে দেশ ভালো চালাইব, দেশের উন্নয়ন করব, কাজ করব, সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এরকম ব্যক্তি হলে ভালো হয়। সুষ্ঠু নির্বাচন হয়তো প্রশাসন চেষ্টা করলে সুষ্ঠু হবে, আর যদি প্রশাসনের মধ্যে ভেজাল থাকে তাহলে তো আরেক জিনিস। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে খুব অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা যেতে পারছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, তাদের ভূখণ্ডের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফলে পদ্মার ওপারের বাসিন্দারা অনেক বেশি লাভবান হয়েছেন। কিন্তু এখানে কোনো ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হওয়ায় অদক্ষ জনশক্তি হয়ে তাদের বিদেশ যেতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা হোক, যেন তারা দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে উচ্চমানের রেমিটেন্স পাঠাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সিলেটের গোয়াইনঘাট এলাকায়। এখানে মূলত এই গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসনে। এই আসনে এখন পর্যন্ত 5 জন প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। এর মধ্যে এখানে মূলত সাধারণ যারা ভোটার রয়েছেন তারা মনে করছেন মূলত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতের প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যেই একটি হাড্ডাহাড্ডি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যিনি এই আসন থেকে নির্বাচিত হোক না কেন, তারা প্রত্যাশা করছেন এই আসনে যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ এখানে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের যেন যিনি নির্বাচিত হবেন তিনি যেন কাজ করেন এবং এখানে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন, এরকম একজনকেই বেছে নিতে চান এই আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করেছে খেলাফত মজলিস। রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন, কল্যাণ প্রতিষ্ঠা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত সহ 35 দফা ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলাম ভিত্তিক ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায় বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে
হয়েছে বলে জানান দলের নেতারা। এতে খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ভূ রাজনৈতিক কারণে দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এছাড়া বিগত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে দেশে জ্বালানি খাত দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট ও পরবর্তী সরকারের করণীয় শীর্ষক এ আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে জ্বালানি খাতে লুটতরাজ চালিয়েছে, যা মোকাবেলা করা আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। আমার যেটা অ্যাক্টিভ ডিমান্ড 16,000 মেগাওয়াট, তার সঙ্গে আমি যে 20% যদি অ্যাড করি, অর্থাৎ 19,000 মেগাওয়াট যদি আমার থাকে, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট। ফলে এর আগে বাড়তি যেটুকু আছে পুরাটাই এটা অপ্রয়োজনীয় বিনিয়োগ এবং এর মূল্য আমরা পুরা জাতি আমরা বহন করছি। স্বল্প মেয়াদী 6 মাসের মধ্যে কি করা উচিত নতুন সরকারের জন্য, মধ্যম মেয়াদে 6 থেকে 1 বছরের মধ্যে এবং দীর্ঘ মেয়াদে 1 বছর থেকে 3 বছরের মধ্যে, যাতে নতুন সরকার যদি 3 বছরের মধ্যে এটা করে, বাকি 2 বছর তারা এটা বাস্তবায়ন হয়তো করতে পারবে। আবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর। জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, অনুন্নত যোগাযোগ ও নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চায় বাগেরহাট 4 আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকাবাসী। প্রতিনিধি আমিরুল হক বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কোলঘেঁষা এলাকা সুন্দরবন, যার সৌন্দর্য মন কাড়ে সবার। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত ছুটে আসে হাজারো পর্যটক। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে এখানে বসবাস করা হাজারো মানুষের কষ্ট। তারা বলেন, স্বাধীনতার পর অসংখ্য এমপি এই আসন থেকে নির্বাচিত হলেও কেউই রাখেনি তাদের খবর। খরার সিজনে পানি পাওয়া যায় না, মানুষের খাবার দাবারের যে পানি, এগুলাই সংকট। যে এলাকার কাজ উন্নয়ন করবে এটাই আমরা চাই। এই এলাকার সাধারণ মানুষের কাজ করবে, আমরা সেই ধরনের একজন প্রার্থী চাই যে একেবারে নিঃস্ব মানুষের কথা শুনবে, তাদের মতোই একজন প্রার্থী আমরা চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাট 4 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনে অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বিএনপি মনোনীত সোমনাথ দে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ, শরণখোলা উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রার মান বদলাতে রাখবেন ভূমিকা। আমাদের দলের প্রতীকের সাথে মিলেমিশে একাকার হতে চায়। তারা তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত। তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে হয়তো আগামী দিনেই এই দলটি রাষ্ট্র ক্ষমতা আসবে। সে কারণেই মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উল্লাস, এবং এটা আসলে অভূতপূর্ব একটি ব্যাপার। মানুষ এই নির্বাচনটাকে প্রচণ্ডভাবে আনন্দ উৎসবে নিয়েছে। নির্বাচিত হলে সুন্দরবনের জলদস্যু সমস্যা নিরসনের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল আলিম। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমরা অতীতে যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ মাটি হিসেবে আমরা ঘোষণা করব। নিরাপত্তার এই যে বিষয়টিকে বিবেচনা যদি আমাকে জনগণ মূল্যায়ন করে, তাহলে আমি তাদের কাছে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ভোটাররা বলছেন, বাগেরহাট 4 আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি টাঙ্গাইল সদর আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা 4.5 লাখেরও বেশি। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আশ্বস্ত করছেন আগামীতে নির্বাচিত হলে টাঙ্গাইলের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন। ভোটাররা বলছেন, টাঙ্গাইল প্রাচীনতম নগরী হওয়া সত্ত্বেও এখানে সিটি কর্পোরেশন না হওয়ায় তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সেই সাথে এখানে শিক্ষা, স্বাস্থ্যেরও দুরবস্থা রয়েছে। আগামীতে যিনিই নির্বাচিত হবেন তার কাছে তারা প্রত্যাশা করছেন এই শিক্ষা, স্বাস্থ্যের সাথে সাথে শিল্পায়নের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব নিরসনে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন একজন সৎ যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদর আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
জাপানে গত 2 সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাতে 30 জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি তার প্রতিবেদনে জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে 91 বছর বয়সী একজন বৃদ্ধাও রয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোয় এখনও প্রায় 4.5 মিটার তুষার জমে আছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। মূলত জাপান সাগর উপকূল জুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবারে খেলার খবর। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে মাঠ সংস্কারের পাশাপাশি 137টি উইকেট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেসব জেলা ক্রিকেট খেলার অবকাঠামো আগেই আছে, সেসব জেলায় উন্নয়নে প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ পাইলট। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে না দিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান বিসিবির এই পরিচালক। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আমি এর আগে কখনো আসলে গ্রাউন্ডসের প্ল্যান এভাবে দেখি না। বেশি বেশি ম্যাচ আয়োজন, পিচের বৈচিত্র্য আনতে এবং পিচের মান ধরে রাখতে সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিভিন্ন জেলায় একযোগে 137টি উইকেট নির্মাণের কাজ শুরু করেছে তারা। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপির স্টেডিয়ামগুলোতে উইকেট বানানোর পরিকল্পনা তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তবে এই বড় পরিকল্পনার বাজেটের কথা বলতে গিয়ে লুকোচুরের আশ্রয় নেন তিনি। এটা আমরা চাই যে ওপেন টেন্ডার হবে, ওপেনভাবে আসবে এবং একদম যে জিনিসটা হওয়া উচিত সেভাবে এই প্রক্রিয়াগুলো চলবে। ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ জানতে চাইলে খালেদ মাসুদ পাইলট তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। আমার মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেন বলা? 137টা উইকেট বানানোর পরও আরো অনেক কাজ থাকবে। পাইলট বলেন, খেলাধুলায় ভালো করতে গেলে মাঠের সুযোগ সুবিধা থাকাটা সবচেয়ে জরুরি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়বে জামাত। নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। হ্যাঁয়ের পক্ষে ভোট দিলে জিতবে বাংলাদেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। পাতানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে, আসিফ মাহমুদের হুঁশিয়ারি। নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। রাজধানী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ, প্রধান উপদেষ্টার অনুমোদন। রাজনৈতিক সংকট কাটাতে হ্যাঁ ভোটকে জয়ী করার বিকল্প নেই, আলী রিয়াজ। প্রচারণার ঘাটতির কারণে গণভোটের উদ্দেশ্য মানুষের কাছে স্পষ্ট নয়, অভিমত বিশ্লেষকদের। এবং আজ পবিত্র শবে বরাত, নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।